আর বাবা কিন্তু কাচের উপরে দাঁড়িয়ে রয়েছেন। দেখুন, ভারতবর্ষের একমাত্র শ্রাদ্ধের মেলা হয় কিন্তু এখানেই। বহু প্রাচীন বিগ্রহ কিন্তু এখানে রয়েছে। এই যে গাছটি দেখছেন, এটা কিন্তু তমাল গাছ। এটি ভক্তি এবং বিশ্বাসের মেলবন্ধন, যা বাংলার শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত দলিল। এই বটগাছের নিচেও কিন্তু প্রচুর সাধুসন্তরা এখানে থাকেন। বংটোরা কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। আজকে আমি যাচ্ছি প্রায় 500 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ভারতবর্ষের একমাত্র শ্রাদ্ধের মেলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শ্রাদ্ধের মেলা। এই মেলাটির নাম শ্রাদ্ধের মেলা হওয়ার পেছনে রয়েছে কিন্তু ইতিহাস। তাছাড়া এই মেলার আরও বিভিন্ন নাম রয়েছে, যেমন চিরের মেলা, অগ্রদ্বীপ মেলা, গোপীনাথের মেলা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কেন এই মেলার নাম শ্রাদ্ধের মেলা হলো তা তো জানাবই, তার সাথে এই মেলাটি কেমন হয়, কতদিন চলে এই মেলা, আর কিভাবে যাবেন এই মেলায়, সবটাই জানিয়ে দেবো এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের সহযোগিতা আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে উৎসাহ যোগায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক নৈহাটি স্টেশন থেকে। সময় এখন সকাল 9:15। আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেশনে। আমি এখান থেকে প্রথমে যাব অগ্রদ্বীপ স্টেশন। তো অগ্রদ্বীপে যাওয়ার জন্য আমি ধরছি এখান থেকে সকাল 9:05 শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল। তো এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ে সকাল 8:05, নৈহাটির টাইম 9:05, আর অগ্রদ্বীপে গিয়ে পৌঁছায় সকাল 11:15। আর টিকিট করে নিয়েছি, টিকিট পড়লো 25 টাকা। সময় এখন সকাল 11:30, পৌঁছে গেলাম অগ্রদ্বীপ। এবার বলি, আজকে আমি যাচ্ছি অগ্রদ্বীপ ধামের অগ্রদ্বীপ মেলায়। আচ্ছা, আমি তো আসলাম শিয়ালদা থেকে। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে কিভাবে আসবেন? হাওড়া থেকে কিন্তু একাধিক কাটোয়া লোকাল রয়েছে, যা ধরে এসে আপনাকে নামতে হবে পাটুলির পরের স্টেশন অগ্রদ্বীপে। আর শিয়ালদা থেকে আরেকভাবেও আসা যায় অগ্রদ্বীপে, সেটা হচ্ছে লালগোলা যাওয়ার যে কোনো ট্রেন ধরে এসে নামতে হবে বেথুয়াডহরি, তারপর স্টেশনের বাইরে থেকে অটো পেয়ে যাবেন অগ্রদ্বীপ ধাম আসার জন্য। আর আমি যেহেতু এখানে এখন রয়েছি অগ্রদ্বীপ স্টেশনে, এবার এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমি চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, সেখান থেকে পাওয়া যায় কিন্তু অটো। তো চলুন যাওয়া যাক। শিয়ালদা থেকে আসলে 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেবে। এখানে ওভারব্রিজ রয়েছে, ওটা দিয়ে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলে কিন্তু অটো রয়েছে, এখান থেকে যাব অগ্রদ্বীপ ঘাট। তোমরা কি অগ্রদ্বীপ ঘাট যাচ্ছ? কত করে নিচ্ছ? এবার 15 টাকা করা হয়েছে। 10 টাকা ছিল তো? 10 টাকা ছিল। আমাদের রাস্তা পলাশিতে ঘুরে আসতো। মেলার জন্য কি 5 টাকা বেড়ে যায়? মেলার জন্য না, আমাদের এই রোডটা দেয়নি। দুদিনের জন্য। তো এখান থেকে অগ্রদ্বীপ ঘাট পর্যন্ত যাব, এখন 15 টাকা করে নিচ্ছে। স্টেশন থেকে ঘাট পর্যন্ত দূরত্ব হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার। ভাড়া নিল 15 টাকা, আর সময় লাগবে ওই 5-7 মিনিটের মতো। নেমে পড়লাম ঘাটের বেশ কিছুটা আগে। অ্যাকচুয়ালি মেলা উপলক্ষে অটোগুলো কিন্তু এখানেই নামিয়ে দিচ্ছে, আর মেন যে ঘাট সেটা হচ্ছে সামনের দিকে, তো কিছুটা হেঁটে যেতে হবে। এখানে কাল এবং পরশু লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, তাই পুলিশ প্রশাসন থেকে এখানে পুলিশ কন্ট্রোল রুম কিন্তু খোলা হয়েছে এবং পুলিশের লোকজনরা রয়েছে। আর ঘাট যেটা সেটা হচ্ছে সামনে। এখানে ঘাটে যাওয়ার জন্য যে রাস্তাটা, এটা দুদিকে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। আর শুধু একটা ঘাট নয়, এখানে অনেকগুলো ঘাট করা হয়েছে। আচ্ছা, তাছাড়া প্রশাসন থেকে এখানে কিন্তু মাইকিং চলছে। এখানে মাইকিং চলছে মেলার কয়দিন। ঘাট পারাপাড়ার সময় প্রত্যেকটা নৌকোয় 70 জনের বেশি কিন্তু ওঠানো হচ্ছে না, এবং প্রশাসন এখানে দেখছি যথেষ্ট সতর্ক রয়েছে। দেখুন, ওপাশে একটা ঘাট, এই একটা ঘাট, ওপাশে এরকম পরপর কিন্তু অনেকগুলো ঘাট অস্থায়ী বানানো হয়েছে। এবার বোটে উঠে পড়ব। ওপাশ থেকে এপাশে লোকজনরা আসছে, আবার এপাশ থেকে ওপাশে যাচ্ছে। তো শুধু মানুষজন না, বাইকও কিন্তু দেখলাম পারাপার হচ্ছে।
এখানে অন্যান্য দিন যেরকম বোট চলাচল করে মেলার কয়েকদিন কিন্তু আরও বোটের সংখ্যা বাড়ানো হয়, কারণ এখানে লক্ষ লক্ষ ভক্তরা আসে। ভাগীরথী পার হচ্ছে আমাদের নৌকো, আর এপার আর ওপার বেশি সময় লাগবে না, একটুখানি ওপার কিন্তু দেখা যাচ্ছে। চলে এলাম ঘাটে, মিনিট দুয়েকের মতো সময় লাগলো। আচ্ছা, টিকিটের ব্যাপারটা বলি। এখানে এপারে আসার পর কিন্তু টিকিট করতে হচ্ছে সম্ভবত 5 টাকা করে। ঘাট পার হওয়ার পরই এরকম ছোট ছোট অনেক আখড়া রয়েছে, যে আখড়ায় প্রচুর সাধু সন্তরা এসে ওনারা কিন্তু এখানে থাকেন। এবং এখানকার একটি রীতি রয়েছে সেটা হলো, যারা পুণ্যার্থী, যারা এই ভাগীরথীতে স্নান করে মন্দিরের দিকে রওনা দেন, তারা কিন্তু এই সাধু সন্তদের চাল পয়সা এগুলো দান করে তারপরে মন্দিরের দিকে রওনা দেন। তো তার জন্যই এখানে দেখুন সমস্ত সাধক যারা আছেন, সাধু সন্ত মানুষ, তারা কিন্তু এখানে চলে এসছেন, আখড়া করছেন। কোথা থেকে এসছেন আপনি? তারাপীঠ থেকে। কবে এসছেন? এই আগামী দিন। আচ্ছা, কদিন থাকবেন? কদিন? এই সোমবার অবধি থাকবো। সোমবার পর্যন্ত থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে গঙ্গার ঘাট, বলা ভালো ভাগীরথীর ঘাট, এই ঘাট কিন্তু বিখ্যাত বারুণী স্নানের জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বহু আগে থেকেই কিন্তু এখানে বারুণী স্নান বিখ্যাত ছিল। অর্থাৎ এখন যে বারুণী স্নান বাংলাদেশের ওরাকান্দি এবং উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে হয়, সেই বারুণী স্নান কিন্তু এখানে হতো। মূলত মনে করা হয় গঙ্গাসাগরের থেকেও বেশি লোক হতো বারুণী স্নানে এখানে। সেই সময় শুধুমাত্র কিন্তু বাংলার লোকরাই এখানে আসতো না, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বারুণী স্নানে সামিল হতে আসতেন। যারা জানেন না তাদের জন্য বলে দিই, চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীতে এই বারুণী স্নান কিন্তু হয়ে থাকে। আর এই সেই ঘাট, এটা ভাগীরথীর ঘাট। এবং এখানে কিন্তু অস্থায়ীভাবে স্নানের জন্য প্রশাসন থেকে দেখুন ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং ভক্তরা কিন্তু আজকে থেকেই স্নান করছে। এরকম বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং পরপর এরকম ঘাট রয়েছে, পরপর ঘাট রয়েছে অনেক। আচ্ছা, ঘাটের পাশেই এরকম ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে মহিলাদের জন্য, পোশাক পরিবর্তনের জন্য কিন্তু এরকম ঘর করা আছে। আর একটা জিনিস দেখাই, এখানে যেহেতু বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষটা আসেন, তো পুলিশ প্রশাসন থেকে এখানে টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করেছে। এটা প্রতিবারই করে। তো এখানে কিন্তু বাইরে থেকে যারা আসছে তারা কিন্তু টয়লেট ইউজ করতে পারে। আচ্ছা, এবার যাব মন্দিরের দিকে। এটা হচ্ছে মূল গেট, এখান থেকে ঢুকবো মন্দিরের দিকে। আর মন্দিরে ঢোকার আগে এখানে বিশাল একটি বটগাছ রয়েছে। এই বটগাছের নিচেও কিন্তু প্রচুর সাধু সন্তরা এখানে থাকেন, বটের ছায়া এখানে বিশ্রাম করেন। এবং এখানে ছোট্ট একটা দোকান রয়েছে, বিভিন্ন মালা বিক্রি হচ্ছে। এখানে এক বাবাজিকে পেয়ে গেছি। বাবাজি, কোথা থেকে এসছেন? কামাখ্যা থেকে বাবাজি এসছেন। আর বাবা কিন্তু কাচের উপরে দাঁড়িয়ে রয়েছেন, দেখুন কাচের উপরে বাবা দাঁড়িয়ে আছে। বাবাজি, প্রতিবার কি এখানে আসেন নাকি? এবছর আমি প্রথম এসেছি। এবছর প্রথম এসছেন। আচ্ছা আচ্ছা। আর একদম সামনের দিকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে এগিয়ে যাব, সামনেই মন্দির। তার আগে এখানে দেখুন প্রচুর এরকম জিলিপি, গজা, বাদাম এসবের দোকান বসে গেছে। প্রচুর মানুষ কিন্তু গোপীনাথ ধামে আজকেই চলে এসছে। তো কাকু, কোথা থেকে এসছেন? জয়নগর মজিলপুর। ও, মানে এই 3 দিন থাকবেন এখানে নাকি আজকেই ফিরে যাবেন? 3 দিন থাকবো। 3 দিনই থাকবেন? 3 দিন থাকবো। প্রতিবার আসা হয় নাকি? প্রায় আসা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মন্দিরে যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট বসে গেছে। আর রাস্তার ডান দিকের এখানে বড় মাঠ রয়েছে। এই মাঠ টাইপের এই জায়গাটায় কিন্তু ভেতরের দিকেও আরও অনেক দোকান রয়েছে। তো আমি মেলার দোকানপাট পরে দেখাচ্ছি, আগে মন্দিরে যাই, আগে গোপীনাথজিকে দর্শন করাই, এখানকার ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চলে এলাম দোল মন্দিরের সামনে, আপনাদের দেখাই। অপূর্ব একটি মন্দির, আর সামনেটা বেশ বড় একটা চাতাল টাইপের রয়েছে। চলুন আপনাদের দর্শন করাই। শ্রীকৃষ্ণের দোল মন্দির হলো এটা। এখানে রাধাকৃষ্ণের ফটো রয়েছে। খুব সুন্দর। আর এখানে বসার জায়গা রয়েছে।
গোপীনাথজির যে বিগ্রহ সেই বিগ্রহ কিন্তু এই দোল মন্দিরেও থাকে, আর ওপাশে আর একটা মেন মন্দির রয়েছে, সেখানেও আপনাদের নিয়ে যাব, সেখানেও থাকে। আপনাদের জানিয়ে দিই 2026 অগ্রদ্বীপ গোপীনাথের মেলা প্রধান যে দুটো দিন অনুষ্ঠিত হয়, এবছর হচ্ছে 15ই মার্চ এবং 16ই মার্চ। আমি আজকে চলে এসেছি, অর্থাৎ 14ই মার্চ। আপনাদের এই ভিডিওটা যখন দেখছেন তখন 15ই মার্চ দেখবেন। তো এই দুটো দিন 15 এবং 16 তারিখ মার্চের এই মেলাটি হবে। 15 তারিখ হচ্ছে চিড়ে মহোৎসব এবং 16 তারিখ হচ্ছে অন্ন মহোৎসব অনুষ্ঠান হবে। আর এখানে মনে করা হয় অগ্রদ্বীপ থেকে কোনো ভক্তই কিন্তু অভুক্ত অবস্থায় ফেরে না। এই দুটো দিন চিড়ে মহোৎসব এবং অন্ন মহোৎসবের দিন তারা কিন্তু এখান থেকে চিড়ে প্রসাদ এবং অন্ন প্রসাদ গ্রহণ করেই এখান থেকে যাবেন। আর একটা কথা জানাই, এখানে কিন্তু এই দুটো দিন প্রচুর আখড়া বসবে এবং সেই আখড়াগুলোতে বিভিন্ন মানুষরা ভান্ডারার ব্যবস্থা করবে, চিড়ে এবং অন্নের ভান্ডারা ব্যবস্থা করবে। সাধারণ মানুষদের জন্য প্রসাদের ব্যবস্থা এখান থেকে কিন্তু করা হয়। মন্দিরে ঢোকার আগে এখানে দেখছি ঘোড়ার গাড়িতে করে কিন্তু কাঠ, পাতকাঠি এগুলো সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। আপনাদের অগ্রদ্বীপের দোল মন্দির দর্শন করালাম। এবার যাচ্ছি মেন মন্দিরে, যে মন্দিরে এখন কিন্তু গোপীনাথজি অবস্থান করছেন। মন্দিরে যাওয়ার এই যে রাস্তা আজকে এখনও পর্যন্ত মোটামুটি ফাঁকাই আছে। কালকে কিন্তু এখানে তিল ধারণের জায়গা থাকবে না, প্রচুর মানুষের সমাগম হবে এখানে। মন্দিরে ঢোকার আগে এরকম পুজোর ডালা কেনার দোকান রয়েছে। দাদা, ডালা কত করে বিক্রি করছো? কত করে বিক্রি করছো? 50, 20, 100? 50, 20, 100 করে কিন্তু এই ডালা বিক্রি হচ্ছে। এখানে রয়েছে খই, ফুল, বাতাসা, কলা, কদমা, খেলনা। আর বাতাসাগুলো দেখুন কত বড় বড় বাতাসা। আমি চলে এলাম গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে। আর আজকে 14 তারিখ, আজকে কিন্তু গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ হবে, যেখানে গোপীনাথজি স্বয়ং কাছা পরে শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করবেন এবং সেখানে কিন্তু পিণ্ডদানেরও ব্যবস্থা থাকে। তো এই অনুষ্ঠানটা সম্ভবত জাস্ট হয়ে গেল, আমি তবুও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। এখন যেহেতু বাৎসরিক এই অনুষ্ঠান চলছে, ফলে এখানে তাঁবু, বাঁশ এগুলো টানানো হয়েছে এবং ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ভক্তরা কিন্তু এখান থেকে আসছেন এবং এখানে পুজো দিচ্ছেন। গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের একদম সামনে চলে এলাম। ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে। শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। এখানে গোবিন্দ ঘোষের একটি ফটো রয়েছে। তাছাড়া এই যে মন্দির, এখানেই কিন্তু গোবিন্দ ঘোষকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে দেখুন একটি ফটো রয়েছে। আচ্ছা, এই মন্দিরটি কিন্তু চারপাশে জায়গা রয়েছে প্রদক্ষিণ করার জন্য, সবাই প্রদক্ষিণ করছে। এই পাশটা দিয়ে কিন্তু এরকম ছোট ছোট এরকম প্রচুর জায়গা রয়েছে, বাঁশ বেঁধে ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছে ভক্তদের জন্য, যাতে তারা বিশ্রাম করতে পারে। গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের পাশে এই যে গাছটি দেখছেন, এটা কিন্তু তমাল গাছ। আমি এই প্রথম দেখলাম তমাল গাছ, এবং তমাল গাছে ফল হয়েছে। আমি দেখাই আপনাদের, এই যে এই গাছের নিচে এরকম বসার জায়গা রয়েছে। এখানেও কিন্তু মানুষজনরা এসে বিশ্রাম নিচ্ছেন। আর গোপীনাথজির প্রধান যে মন্দির সেটা রয়েছে পাশে। এখানে চলছে নাম সংকীর্তন। আর মন্দিরের সামনে দেখুন এরকম ডালা কেনার দোকান প্রচুর রয়েছে। সামনের দিক আগে যেখান থেকে আসছিলাম ওখানে একটু কম ছিল, তো এইখানে কিন্তু অনেক দোকান রয়েছে এরকম। এই হচ্ছে গোপীনাথজির প্রধান মন্দির, এবং এই মন্দিরের সামনেটা পুরো বাঁশ দিয়ে ত্রিপল দিয়ে এরকম করা হয়েছে যাতে ভক্তরা বসতে পারে, বিশ্রাম করতে পারে। আর এখানে যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে চলছে নাম সংকীর্তন। এই যে তুলসী মঞ্চে হরিনাম সংকীর্তন চলছে, এই তুলসী মঞ্চটা কিন্তু এবছর নতুন বানানো হয়েছে। আগের বছর পর্যন্ত যেখানে ছিল সেটা হচ্ছে এই যে মন্দিরের সামনে ছিল, এই জায়গাটায় ছিল।
এবছর এই তুলসী মঞ্চটা নতুন করে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এর পাশে আরেকটি তমাল গাছ রয়েছে। এই তমাল গাছের নিচে ছায়ায় অনেক সাধুসন্ত ভক্তরা এখানে কিন্তু বিশ্রাম নিচ্ছেন। কোথা থেকে এসছেন একটু যদি বলেন। সঙ্গতির কাছে সঙ্গতি সংগতি মানে হাবড়া পরে। আপনার সঙ্গতি কবে এসছেন? আমরা আছি আজকে 2 দিন, কদিন পর্যন্ত থাকবেন? কবে পর্যন্ত? আরো 2 দিন। তো এরকম সাধু সন্তরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং এখানে এই 2 দিন এখানে কাটান, গোপীনাথের নাম ভজন করেন এবং তারপর তাদের নিজের নিজের ঠিকানায় আবার ফিরে যান। চলুন এবার গোপীনাথজিকে আপনাদের দর্শন করাই। আর চলে এসেছি একদম মন্দিরের সামনে। এটাই হচ্ছে গোপীনাথজির প্রধান মন্দির। প্রচুর মানুষ কিন্তু গোপীনাথজিকে দর্শন করছেন। ভগবান গোপীনাথকে কি অপরূপ সজ্জায় সাজানো হচ্ছে দেখুন। এই হচ্ছে গোপীনাথজির আসল মূর্তি। বহু প্রাচীন এই বিগ্রহ কিন্তু এখানে রয়েছে। এবার আপনাদের জানিয়ে দিই, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিবসকে কেন্দ্র করে প্রত্যেক বছর চৈত্র মাসের কৃষ্ণা একাদশীতে এই অগ্রদীপ মেলা বা শ্রাদ্ধের মেলা হয়ে থাকে। এবার বিষয় হচ্ছে এই গোবিন্দ ঘোষ কে ছিলেন। গোবিন্দ ঘোষ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর 8 জন প্রিয় শিষ্যদের মধ্যে একজন। একবার শ্রী চৈতন্য মহাপ্রভু এই গোবিন্দ ঘোষ সহ তার অন্যান্য শিষ্যদের নিয়ে শ্রীক্ষেত্রের দিকে যাচ্ছিলেন। তখন শ্রীক্ষেত্রে যাওয়ার সময় এই অগ্রদীপ ধামে চৈতন্য মহাপ্রভু সহ তার শিষ্যরা কিছুদিন থেকেছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু একটি শিলা দ্বারা শ্রীকৃষ্ণের মূর্তি নির্মাণ করেন এবং গোপীনাথ নামে এখানেই প্রতিষ্ঠা করেন। তারপর শ্রী চৈতন্যদেব গোবিন্দ ঘোষকে নির্দেশ দেন যে তিনি যেন এখানেই থেকে যান এবং সংসার ধর্ম পালন করেন, সাথে সাথে গোপীনাথের সেবা করেন। তো চৈতন্য মহাপ্রভুর আদেশে গোবিন্দ ঘোষ এখানে থেকে যান। সংসার করার পাশাপাশি তিনি কিন্তু মন প্রাণ দিয়ে গোপীনাথের সেবা শুরু করেন। কিন্তু একটা সময় গোবিন্দ ঘোষের স্ত্রী এবং পুত্র মারা যায়। তো সেই সময় গোবিন্দ ঘোষ শোকে মুহ্যমান হয়ে পড়েন। তখন তিনি বুঝতে পারছিলেন না যে মারা যাওয়ার পর তার শ্রাদ্ধাদি কে করবে। সেই সময় গোপীনাথজি গোবিন্দ ঘোষকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে তুমি চিন্তা করো না, তোমার মৃত্যুর পর আমি তোমার সন্তান হিসেবে এসে তোমার মুখাগ্নি করব এবং শ্রাদ্ধের যে কাজকর্ম সেগুলো করব। সেই রীতি মেনে আজও কিন্তু কৃষ্ণা একাদশীর দিন, অর্থাৎ যেই দিন গোবিন্দ ঘোষ মারা যান, সেই দিন কিন্তু গোপীনাথের যে বিগ্রহ, সেই বিগ্রহকে কাছা পরিয়ে যে শ্রাদ্ধানুষ্ঠান, সেই শ্রাদ্ধানুষ্ঠান কিন্তু করানো হয়। এবং এভাবেই কিন্তু এই শ্রাদ্ধের মেলা বা গোপীনাথের মেলা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিখ্যাত হয়ে রয়েছে। 1515 সাল নাগাদ শ্রী চৈতন্য মহাপ্রভু এই অগ্রদীপ ধামে এসেছিলেন এবং তিনি কিন্তু শ্রীকৃষ্ণকে গোপীনাথ হিসেবে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর 1588 সাল নাগাদ গোবিন্দ ঘোষ মারা যান এবং তারপর থেকে কিন্তু এই মেলা শুভ সূচনা হয়। সেই মানে ওনার শ্রাদ্ধানুষ্ঠান বা শ্রাদ্ধ দিবসকে কেন্দ্র করে কিন্তু মূলত এই মেলা হয়ে থাকে। মন্দিরের এই যে পাশ দিয়ে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে, কারণ এই যে জায়গাটা, এই জায়গা দিয়ে কিন্তু কালকে লাইন ধরে একদম মানুষজন ঢুকবে গোপীনাথ দর্শন করতে। আর গোপীনাথ কিন্তু এই 2 দিন এই প্রধান মন্দিরেই থাকবে। আচ্ছা, এপাশেও জায়গা রয়েছে। এটা অনেকটা বড় জায়গা আর মানুষজনের জন্য বসার যে স্থান সেটার কিন্তু অভাব নেই। এই যে মাঠটা, এই মাঠটা কিন্তু পুরোটা এরকম ত্রিপল দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে, ফলে এখানে প্রচুর মানুষ এখানে বিশ্রাম করতে পারবে। এখানে অলরেডি মানুষজনরা চলে এসছে বিভিন্ন জায়গা থেকে, এখানে বিশ্রাম নিচ্ছেন। এরকম আখড়া করা হয় কিন্তু প্রচুর পরিমাণে, দেখুন প্রচুর এরকম আখড়া হয়। আর এই আখড়াগুলোতেই কাল এবং পরশু ভক্তদের জন্য কিন্তু কালকে দেওয়া হবে চিড়ে এবং তারপরের দিন দেওয়া হবে অন্ন, সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা কুটিরপাড়া থেকে এসেছি। সেটা কোন জেলায়? নদিয়ায়। ও
ও নদিয়া, মানে এটা কি আখড়া করা হয়েছে? আগলা, হ্যাঁ আগলা করা হয়েছে আমাদেরটা। আচ্ছা, এখানে কি কালকে চিড়ে মহোৎসব নাকি? আজকেও হচ্ছে, কালকেও হবে। কালকে হবে, মানে চিড়েটা কি ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ হিসেবে দেওয়া হয় নাকি? প্রসাদ হিসাবে বলে আমাদের এখানে আমাদের বইদি, চিড়ি, মুড়ি, দই হবে, কালকে রান্না হবে, আমাদের সব কিছুই হবে। এবার গোপীনাথের সব মিলিয়ে 2-3 দিন আনন্দ করে গোপীনাথ, 4 দিন গোপীনাথকে নিয়ে আনন্দ করে কেটে যাবে। হ্যাঁ, তবে কেটে যাবো। ঠিক আছে, ঠিক। তবে ভাবতে পারিনি এখানে কিন্তু মারাত্মক গরম, মানে আমি কলকাতা থেকে এসেছি, ওখানেও কিন্তু এত গরম নেই, এখানে যে পরিমাণে গরম। চলুন এবার মেলাটা ঘুরিয়ে দেখাই আপনাদের। পুরো জায়গাটা জুড়েই কিন্তু মেলার দোকানপাট বসেছে। এখানে পাওয়া যাচ্ছে ঠাকুরের বিভিন্ন রকম সরঞ্জাম পুজো দেওয়ার, প্রদীপদানি থেকে শুরু করে ধূপদানি, ঘণ্টা, লাল চন্দন, সাদা চন্দন। এখানে রয়েছে শিবলিঙ্গ, এগুলো পাথরের। কত করে ছোটোগুলো? 60 টাকা। আর বড়গুলো এই যে এইটা 250-200। এখানে কি সুন্দর সুন্দর কাঠের জগন্নাথ দেব, তারপর শ্রী রাধাকৃষ্ণ, গৌরনিতাই, কত সুন্দর সুন্দর কাঠের এই যে কাজগুলো, মানে পুতুলগুলো বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কী বলছো? সব রকমের আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে বড় থেকে ছোট সব রকমের আছে। এগুলো 40 টাকা করে বলছে, আর এগুলো 160 বললে না জগন্নাথ দেবের। এখানে ছোট ছোট কি সুন্দর একতারাগুলো বিক্রি হচ্ছে। কত করে দাম এগুলোর? 50, 60, 80, 150 বিভিন্ন দামের রয়েছে, ছোট বড় বিভিন্ন টাইপের কিন্তু রয়েছে। এগুলো কি শুধুমাত্র মানে মানে শো পিস টাইপের নাকি এগুলো বাজানো যায়? বাজানো যায় না? আচ্ছা আচ্ছা। এগুলো কোথা থেকে এসছেন আপনি? আচ্ছা, ও পাশ থেকে। আচ্ছা আচ্ছা। মেলার এই পাশটা, এই দোকানগুলো পরপর কিন্তু সমস্ত ঠাকুরের বিভিন্ন সরঞ্জাম রয়েছে। দাদা, তোমরা কি এখানেই রান্নাবান্না করে খাও এই কদিন নাকি? এই কদিন এখানেই রান্নাবান্না করে খাই। আচ্ছা, কদিন চলবে এই মেলা? এখন 4 দিন। 4 দিন। আচ্ছা, মানে আজকে থেকে কি শুরু হয়ে যাবে? হ্যাঁ, আজ থেকে বিকেল থেকে লোক ফোক ঢুকবে আস্তে আস্তে। কি রান্না করছো? কি আলু পটল তরকারি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথা থেকে এসছো তুমি? আমি এসেছি পাটুল থেকে। পাটুলি, ও পাশেই। আচ্ছা আচ্ছা। মেলার এই গলিটায় দেখছি সমস্ত বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকম সরঞ্জাম পাওয়া যাচ্ছে। আর যেহেতু দিনের বেলা এখনও কিছু কিছু দোকান বন্ধ রয়েছে, সন্ধ্যাবেলায় কিন্তু সমস্ত দোকান খুলে যাবে। এখানে কিন্তু একদম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। কত গো জিলিপি? 560। আর এখানে খাবারের কিন্তু বিশাল আয়োজন, বোঁদে, খাজা, গজা, বাদাম, নিমকি সমস্ত কিছু রয়েছে। এখানে একদম গরম গরম নিমকি ভাজা হচ্ছে। কত করে নিমকির? 20 টাকা। মেলার পেছনের দিকটা সমস্ত খাবারের দোকান রয়েছে, চাউমিন, এগরোল, মোগলাই, ঘুগনি। এদিকটা রয়েছে ফুচকার স্টলগুলো। আর এপাশে রয়েছে সমস্ত নাগরদোল্লা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রাইডস। তবে প্রচুর বড় এই মাঠটা। আমি এবছর এখানে মানে অগ্রদ্বীপে প্রথম আসলাম, তবে বাইরে থেকে অতটা বুঝতে পারছিলাম না। এই মেলার ভেতরে এসে দেখলাম এই মাঠটা কিন্তু যথেষ্ট বড়। এখানে বিশাল একটা স্টল রয়েছে খাবার, সমস্ত রকমের খাবার জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর সমস্ত দোকান মোটামুটি আজকে সন্ধ্যা থেকেই কিন্তু গমগম করবে। প্রচুর মানুষজন কিন্তু আজকেই চলে এসছে গোপীনাথ ধামে, আর কাল পরশু তো রয়েছেই। এখানে বিক্রি হচ্ছে আখের রস, খেতে হবে আখের রস। প্রচণ্ড গরম, গরমের মধ্যে আখের রস দরকার। কত করে এগো গ্লাস? 20 দাও, 1 গ্লাস দাও। আর সত্যি কথা বলতে এখানে প্রচণ্ড গরম, মানে এবছর গরম প্রথম অনুভব হলো এখানে এসে, অগ্রদ্বীপে এসে। আপনাদের জানিয়ে রাখি, আজকের যে গোপীনাথ মন্দির, আধুনিক যে মন্দির, সেই মন্দিরটি কিন্তু নির্মাণ করিয়েছিলেন বাংলাদেশের গোপীনাথ পোদ্দার বলে একজন, যিনি পুরনো যে মন্দির ছিল সেই মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পর এই মন্দিরটি নির্মাণ করেন। আর পুরনো যে মন্দির ছিল সেটি কিন্তু আজকের যে মন্দির এই জায়গায় ছিল না। এই মন্দিরটি ছিল এমন একটি জায়গায়, মানে এখান থেকে 1 কিলোমিটার দূরে। সেই জায়গাটা কিন্তু আজ নেই, কারণ ভাগীরথীর গতি পরিবর্তনের ফলে সেই মন্দির কিন্তু আজ ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই জায়গাটা এত সুন্দর, এই রাস্তার একপাশে কিন্তু সব পরপর বট গাছ,
বিশাল বিশাল বট গাছ এবং বটের ঝুড়িগুলো নেমে আবার নতুন গাছ সৃষ্টি হয়েছে। এখানে একটি মঞ্চ করা হয়েছে এবং এই মঞ্চে কিন্তু এই 2-3 দিন নাম সংকীর্তন চলবে। তাছাড়া এখানেও ভক্তদের বসার জন্য জায়গা করা হয়েছে, উপরে ছাউনি দেওয়া আছে ত্রিপল দিয়ে। এখানে কিন্তু প্রচুর মানুষজন আজকে থেকেই চলে এসছে। দেখুন কোথা থেকে এসছেন একটু যদি বলেন। পাড়া থেকে ভোরের পাড়া। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ 3 বছর হচ্ছে পর পর। থাকবেন রাতে কোথায় এখানে? হ্যাঁ এখানে রাতে থাকলে বাচ্চা-কাচ্চাদের নিয়ে কোনো অসুবিধা নেই তো? থাকি তো এখানেই তো, থাকি তো, কোনো অসুবিধা না অসুবিধা নাই। দেখুন আজকে থেকে কিন্তু বাস ঢুকছে, প্রচুর মানুষ যে আসবে তার সংকেত এটা। অগ্রদ্বীপের এই যে শ্রাদ্ধের মেলা, এটি কিন্তু শুধুমাত্র মেলা নয়, এটি ভক্তি এবং বিশ্বাসের মেলবন্ধন, যা বাংলার শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত দলিল। আপনাদের আবারও জানিয়ে দিই, 2026 গোপীনাথের মেলা প্রধান যে 2 দিন অনুষ্ঠান হয় সেটা হচ্ছে এবছর 15ই মার্চ এবং 16ই মার্চ। 15ই মার্চ চিড়ে মহোৎসব এবং 16ই মার্চ অন্ন মহোৎসব। কোথা থেকে এসছেন আপনি? করিমপুর। করিমপুর থেকে, মানে টোটো করে এসছেন নাকি? হ্যাঁ, আপনার ফ্যামিলি? আমরা প্রতিদিন আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিবারই আসেন? প্রতিবারই আমরা কতক্ষণ লাগে ওখান থেকে আসতে? ওখান থেকে আসতে 5 ঘন্টা লাগে আমাদের 5 ঘন্টা। 5 ঘন্টা। মানে আজকে কি থাকবেন এখানে নাকি? এখানে থাকবো এখনো 3 দিন, বাসি মাছ করে আমরা যাই এখান থেকে। বাহ, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু উৎসাহ যোগায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।